পরের দিন বেরিয়ে পড়লাম ডাল্লা গ্রামের পাশে একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ দেখতে। ডাল্লা গ্রাম থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স পড়বে একটি বৌদ্ধ স্তূপ আছে। এই বৌদ্ধ স্তূপটা খ্রিস্টপূর্বে 6ষ্ঠ শতকে তৈরি করা হয়েছিল পাল এবং সেন রাজাদের আমলে। তো সেইখানে আজকে যাচ্ছি, পুরানো দিনের স্থাপত্য ভাস্কর্য আছে সেগুলোকে দেখবো। একটা টোটো রিজার্ভ করা হয়েছে, যেহেতু টোটো খুব শেকিং হচ্ছে, ভিডিওটা স্টেবল হবে না, একটু কষ্ট করে দেখে নেবে। মাঠ বেরিয়ে গেলেই ওই পাঠটা হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে রোড আছে সেই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি জগৎবন্ধু। দিগন্ত বিস্তৃত মাঠ, মাঠের ওপারেই আছে বাংলাদেশ। এই ডাল্লা গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি সব টিনের তৈরি। গ্রামের রাস্তাঘাট কোথাও কাঁচা কোথাও পাকা। এই সময় ধানের সিজন, তাই চারিদিকে সবুজ ধান খেতে ভরা। অনেকটা বাঁকুড়া বীরভূমের মতো তাল গাছের বাগান দেখতে পাওয়া যায়। এখানকার মাটি সাধারণত লাল মাটি। গ্রামের অনেক আদিবাসীদের কাঁচা মাটির বাড়ি দেখতে পেলাম। এই আদিবাসীরা ম্যাক্সিমাম খ্রিস্টান ধর্ম অবলম্বী, তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। গ্রামের লোকেরা তাদের নিত্য কাজে ব্যস্ত। ওই যে দেখা যাচ্ছে ওটি হলো জগজীবনপুর। চলে আসলাম জগজীবনপুরে। জগজীবনপুরের একটু গেলেই পড়বে এই হচ্ছে সেই বৌদ্ধ স্তূপ। চলে আসলাম জগজীবনপুর, মালদা জেলার একটা ঐতিহাসিক জায়গা। একটা বৌদ্ধ স্তূপের সন্ধান পাওয়া গেছে। এই বৌদ্ধ স্তূপ আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তৈরি হয়েছিল। এই বৌদ্ধ স্তূপটি এখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। তো চলুন এই বৌদ্ধ স্তূপের মধ্যে প্রবেশ করি। তো ঢুকতেই পড়বে একটা বড় রেলিং দিয়ে ঘেরা একটা লোহার গেট। সামনে ঢুকতেই পড়বে একটা বড় ওয়াচ টাওয়ার সেই সময়কার। এই রকম ওয়াচ টাওয়ার চারদিকে 4টে আছে। এরপরে দেখতে পেলাম পাশেই একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ডে লেখা আছে বৌদ্ধ বিহারের সম্পর্ক। বৌদ্ধ বিহারের চারিপাশ দিয়ে আছে রাস্তা। এপাশে একটা মেন গেট আছে। এই মেন গেট দিয়ে উপরে ওঠা যায়। তো আমি একটু উপরে উঠে দেখাবো। এটি হলো বৌদ্ধ স্তূপের প্রবেশদ্বার। বৌদ্ধ স্তূপটি সুন্দর সংরক্ষিত করা আছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে বর্তমানে। আমি উপরে উঠে গেলাম। এটি হলো তাদের চেম্বার। এরপর এগিয়ে যেতেই তো আমি বৌদ্ধ বিহারের দেওয়ালের উপরে উঠে ঘুরে বেড়াচ্ছি। দারুণ লাগছে। আপনারা একটু ভাবুন, তৎকালীন সমাজে যদি বড় বড় বিল্ডিং থাকতো বা বড় বড় ব্লকগুলো থাকতো, তাহলে কত উঁচু দালান ছিল এটা। এটা নিচু সমতল ভূমি থেকে অনেকটাই উপরে। এটাই বৌদ্ধ স্তূপের চারিপাশ দিয়ে এরকম বড় বড় সিঁড়ি আছে। গ্রামের লোকেরা আশেপাশে চাষবাস করছে। বৌদ্ধ বিহারটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্বে 6ষ্ঠ শতকে পাল ও সেন রাজাদের আমলে। সেই সময় বৌদ্ধ মঠে অনেক সন্ন্যাসীরা এই স্তূপে বসবাস করতেন। বলা যায় এটি ছিল সেই সময় একটি বৌদ্ধ মঠ। সেই সময়ের যারা বৌদ্ধের সন্ন্যাসীরা থাকতেন, সেই সন্ন্যাসীরা খোলা প্রাঙ্গণে তাদের বিভিন্ন সামাজিক যেসব কাজকর্ম হতো সেগুলো করা হতো এখানে। এছাড়া বৌদ্ধ স্তূপগুলোতে সেই সময় পালি ভাষায় পড়াশোনা করা হতো। এই খোলা প্রাঙ্গণে বৌদ্ধ সন্ন্যাসী অথবা মঠবাসীরা তারা তাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম এখানে করতেন। এগুলি হলো একটি ওয়াচ টাওয়ার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই ওয়াচ টাওয়ারগুলো তৈরি করে রাখা হয়েছে। এই যে খোপগুলো, এগুলো এক একটা দরজা ছিল, আর মাঝখানে ওটা হচ্ছে প্রাঙ্গণ, আর এগুলো এক একটা কক্ষ। বিল্ডিংয়ের এপাশে আছে একটা বাথরুম। আমি বাথরুমের দিকে একটু যাচ্ছি, বাথরুমের স্ট্রাকচারগুলো দেখাচ্ছি কেমন দেখতে। এই সুন্দর বাথরুমের ব্যবস্থা দেখে আন্দাজ করা যায় সেই সময়ের সামাজিক সচেতনতা কত সুন্দর ছিল। এগুলি এক একটি বাথরুমের চেম্বার ছিল। প্রাঙ্গণে ঢোকার এন্ট্রান্সটা এপারে ছিল,
এখান থেকে ঢোকে এক্সিট পয়েন্টটা এদিক থেকে ছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে একটা বোর্ডও লাগানো আছে, যেহেতু এটা ভারত সরকারের আন্ডারে আছে, তো পশ্চিমবঙ্গ সরকার সাইনবোর্ড মেরে রেখে দিয়েছে। কত সুন্দর তখনকার যুগের স্ট্রাকচারটাও খুব সুন্দর। তখনকার যুগের ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা দারুণ ছিল, দারুণ ড্রেনিংও সিস্টেম ছিল। এখান থেকে ড্রেন করে এপাশ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থাও ছিল ড্রেন করে। এইগুলো হচ্ছে পুরানো ধাঁচা, এটা হচ্ছে নতুন ধাঁচা। যখন এটাকে মাটি খুঁড়ে বের করা হয়েছিল তখন এই পুরানো ধাঁচাগুলো ছিল। পরবর্তীকালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন এটাকে নিজের আন্ডারে নিয়ে আসে তখন এই নতুন ধাঁচা তৈরি করা। এই নতুন ধাঁচা কীভাবে তৈরি করা হয়, এই নতুন ধাঁচাকে ঠিক সেম স্ট্রাকচার সেম কাঠামোর মতো ইট তৈরি করে, ইটের বিভিন্ন ব্লক তৈরি করে একটার পর একটা উপরে সাজিয়ে নতুন ধাঁচা তৈরি করা হয়েছে। তো আমি একটু এই যে বড় বিল্ডিংটা আছে না, এই বড় বিল্ডিংয়ের উপরে আমি উঠবো, উপর থেকে উঠে উপরে যে ভিউটা আছে সেই ভিউটা আপনাদের একটু দেখাবো। তো আমি এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে ওঠার পর উপর থেকে যে ভিউটা আছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এই জগজীবনপুর সম্পর্কে আমার একটি বিস্তৃত ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। উপরে আই বাটনটি আমি দিয়ে দিচ্ছি, সেখানে প্রেস করে আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন। এটি কখন আবিষ্কার হয়েছিল, এই জগজীবনপুর গ্রামে কে প্রথম খুঁজে পায় এই বৌদ্ধস্তূপটি ইত্যাদি বিস্তারিত আপনি জানতে পারবেন উপরে দেওয়া এই আই বাটনটি প্রেস করে। তখনকার যুগের কিছু নকশা, সুন্দর নকশা করা আছে। এটি ছিল তখনকার যুগের জল নিষ্কাশন ব্যবস্থার একটি ড্রেনিং সিস্টেম। জগজীবনপুরের বৌদ্ধস্তূপ দেখার পর ফিরে যাচ্ছি আবার সেই ডাল্লা গ্রামে। ডাল্লা গ্রামে ফেরার পথে রাস্তার ধারে দু সাইডে পড়বে সুন্দর ফাঁকা মাঠ, কোথাও বড় বড় তালের বাগান, আশেপাশে কাঁচামাটির বাড়ি। এরকম দেখতে দেখতে চলে আসলাম ডাল্লা গ্রামে। ডাল্লা গ্রামে এসে দেখি চৈত্রের উপলক্ষে গাজন সন্ন্যাসীরা গাজন নৃত্য করছে। আমি ওদের একটু ভিডিও করে নিলাম। মালদা জেলায় ঠিক বাংলাদেশের বর্ডারের কাছে একটি ছোট্ট গ্রাম আছে ডাল্লা নামে। সেই ডাল্লা গ্রামে আজ বিকেলবেলা হাট বসেছে শনিবার। গ্রামের লোকে এখানে তাদের খেতে যে যা উৎপাদন করে তারা এই ছোট বাজারে তাদের উৎপাদন দ্রব্য বিক্রি করে। তো চলুন বাজারে একটু ঘুরে দেখাই। গ্রামের সাপ্তাহিক হাট বসে, আশেপাশে গ্রামের লোকেরা আসে এই হাটে তাদের হাট বাজার করতে। অনেকে আসে তাদের গ্রামে উৎপাদন করা শাকসবজি নিয়ে। এছাড়া তাদের উঠোন বা ছোটোখাটো জমিতে যেসব ফসল তারা ফলায় পুরোপুরি অর্গানিক জৈব সার দিয়ে তৈরি করা, সেই সবজির টেস্ট খুব সুস্বাদু। আমি নিজেও খেয়ে দেখেছি। আমি এগিয়ে গেলাম ভিড়ের মধ্যে। খানিকটা দূরে গিয়ে দেখি এক মুদি, তিনি জিলেপি ভাজছেন। পাশে বড় পোশারা সাজানো আছে। পাশে দেখি গ্রামের বৃদ্ধ মহিলারা কয়েকটি শাকসবজি নিয়ে এসে তারা বিক্রি করছে। গ্রামের অনেক বৃদ্ধ ক্রেতারা আছেন যারা এই রকম করে তাদের সংসার চালায়। পাশে আছে ছোটোখাটো একটি ফিশ মার্কেট, সেখানে দেশি বিদেশি নোনা জল, মিষ্টি জল সব ধরনেরই মাছ পাওয়া যায়। এই হচ্ছে খুদে মাছ ব্যাপারী, মাছের ব্যবসাদার। সারাদিন বসে আছে, কেউ ওর মাছ কিনছে না, চুপচাপ হ্যাংলার মতো এদিক ওদিক তাকিয়ে আছে, কেউ যদি ওর মাছ কেনে। আমি খানিকটা এগিয়ে যেতে দেখি গ্রামের মহিলারা ছাতু বিক্রি করছে এবং ক্রেতারাও খুব রমরমিয়ে সেটি কিনছেন। অবশেষে রাত্রিবেলা
আমি একটি হরিনামের আসরে গেলাম এবং সেখানে খুব এনজয় করলাম। সকাল হতে আমি রাস্তাতে মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়লাম। মর্নিং ওয়াক করতে গিয়ে দেখি একজন তাল গাছে উঠে আছে, তিনি তালের রস পাড়ছে। রস দেখে খুব খেতে ইচ্ছা হলো। ওয়েট করছি তিনি কখন গাছ থেকে নেমে আসবেন। তিনি গাছ থেকে নেমে আসতেই আমি তেনার কাছ থেকে এক ভাঁড় রস কিনে নিলাম। খেয়ে দিয়ে অবশেষে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুপুরবেলা যেতে হবে এক মতুয়া সম্প্রদায়ের হরিনামের আসরে। এই হলো সেই খুদে মাছ ব্যবসাদার। সে একটু প্র্যাকটিস করে নিচ্ছে, কারণ একটু পরেই সে যাবে সেই মতুয়া সম্প্রদায়ের দলে বাজাতে। অবশেষে প্র্যাকটিস কমপ্লিট। এখন গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি সেই মতুয়া সম্প্রদায় সম্মেলনে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।